শুভর দুই ভাই। তার ছোট ভাই রাহুল এখন হাতে খড়ি দিচ্ছে, আর সে পড়ে ক্লাস 8-এ। তার মায়ের নাম অর্চনা মিশ্র, আর তার বাবার নাম দেবজিৎ মিশ্র। ব্যবসার কাজে তার বাবাকে কলকাতায় থাকতে হয়। সপ্তাহের শেষ 2 দিন বাড়ি আসে। শুভর বেশ বড় পুরনো বাড়ি এটা। তার দাদু অর্থাৎ ঠাকুরদার বানানো। তার দাদু অনাদি মিশ্র গ্রামের নামকরা হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন। এখন বয়স হয়েছে ৭৮। বয়সের ভারে লাঠি হাতে ওঠাচলা করতে কষ্ট বলে বেশিরভাগ সময় শুয়ে কাটান। তার দিদাগত হয়েছে। অনাদি মিশ্রের বড় মেয়ে অর্থাৎ শুভর রীতা পিসি রাঁচিতে থাকতেন। এখন তিনি মৃত। তার স্বামী ওখানকার চিকিৎসক। রীতা পিসির মৃত্যুর আগে পিসি যোগাযোগ রাখতেন নিয়মিত। এখন বিশেষ প্রয়োজন ছাড়া যোগাযোগ রাখেন না বললেই চলে। শুভর বাবার আরেক ভাই অভিজিৎ মিশ্র নর্থ বেঙ্গলে বিয়ে করে থাকে। সে আবার পুজোর সময় ছাড়া আসে না। কাজেই শুভর বাড়িটা বেশ ফাঁকা ফাঁকা। এই বাড়িটায় বিরাট প্রাচীর দিয়ে গাছগাছালি, আমজামের বাগান আছে। তবে সেসব এখন আগাছায় ভরে গেছে। একটা পুকুরও আছে, এখন ওটা পানা পুকুর। শুভর মা অর্চনাই এই বাড়ির সব সামলায়। ছেলেদের পড়াশোনা, টিউশন, শ্বশুরমশাইয়ের সেবা যত্ন, এত বড় বাড়ির যাবতীয় কাজকর্ম সে নিজে হাতেই করে। শুভর বাবা দেবজিৎ খুব শান্ত স্বভাবের লোক। ব্যবসা তার রমরমিয়ে চললেও লোকের ক্ষতি করে না, বরং উপকার করে। তার বয়স ৪৪, গায়ের রং ফর্সা, মাথায় পরিষ্কার টাক পড়েছে, চেহারা ভালো। গ্র্যাজুয়েশন করেই ব্যবসায় লেগে পড়ে সে। তারপর নিজের হাতে ব্যবসাটা দাঁড় করায়। এর জন্য সে তার স্ত্রী অর্চনাকে কৃতিত্ব দেয়। স্বামী কর্তব্যপরায়ণা স্ত্রী অর্চনা বাড়ির সমস্ত কাজ কোমর বেঁধে নিয়ে সামলালে সে হয়তো সফল হতো না। অর্চনা পরিশ্রমী মহিলা। সারাদিন বাড়ির নানা কাজ করেও তার শরীরে স্বাস্থ্য আছে। বাঙালি 2 বাচ্চার মায়েদের শরীরে যেমন একটু মেদ জমে যায় তেমন। তার বয়স এখন ৩৮। সেও ফর্সা। তার মুখে একটা শ্রী আছে। ১৮তে উচ্চ মাধ্যমিক পাশ করবার পর সবই কলেজে উঠেছিল অর্চনা। তখনই অনাদিবাবু পছন্দ করেই ছেলের বউ করে আনেন। তারপর সংসারের কাজ করতে করতে আর পড়াশোনাই গইনি। শ্বশুরমশাইয়ের একমাত্র ভরসা অর্চনাই। এবার আসা যাক লালির গল্পে। শুভ আর তার ভাই রাহুল বাগানে খেলা করছিল প্রতিদিনের মতো। অর্চনা 2 হাঁটুর উপরই তুলি কাপড় কাচ্ছে। সাবানের ফেনামাখা হাত দিয়ে সে বাছাঘড়ি কাপড় ধুইছে। তার হাতের শাঁখা পোলা আর 2খানা সোনার চুড়ির শব্দ কাপড় কাচানোর সঙ্গে তাল দিচ্ছে। দেবজিৎ ছুটির দিনে বাড়ি থাকলে বসে থাকে না, বাড়ির এটা ওটা কাজে লেগে পড়ে। তাদের বাড়ির গাছগাছালি এলাকাটি ভীষণ ছায়া শীতল। কয়েকটা আগাছা কেটে পরিষ্কার করছিল দেবজিৎ। আচমকা আমার ছোট ছেলে রাহুলের চিৎকার শুনে অর্চনা বাছাঘর থেকে চেঁচিয়ে ওঠে, কি হলো রে? শুভ, তুই আবার ভাইয়ের গায়ে হাত তুললি? দেবজিৎ বেরিয়ে এসে দেখল শুভ দাঁড়িয়ে আছে মেন গেটের কাছে। বকুনি দিয়ে বলল, কি রে, ভাই কোথায়? শুভ ভয় পেয়ে বলল, বাবা, কুকুর কুকুর। দেবজিৎ বেরিয়ে এসে দেখল একটা কুকুরকে ঘিরে রেখেছে গোটা 4-5 নেডি। দেবজিৎ ঢিল ছুটতেই সবটা পালালো। শুধু লাল রঙা মাদি কুকুরটা কুঁই কুঁই করতে করতে এ বাড়ির পেছনের ঝোপের দিকে পালালো। সেই থেকে সেই কুকুরটি হয়ে গেল এই বাড়ির পোষ্য। দেবজিৎ নাম দিয়েছে এর মালি। লালি এখন এই বাড়িতে অবাধ চলাফেরা করে। শুভ আর রাহুল কখনো ওর কান মুড়ে দেয়, কখনো আদর করে দেয়। সে কিচ্ছু বলে না। ভালো মন্দ খাবারেই তার শরীরও হয়েছে বেশ। তবু তার ভয় কাটল না। এই বাড়ির উত্তর দিকে ভাঙা প্রাচীরের দিকে কুচুরিপানায় দীর্ঘ জলাজমি, যা শেষ হয়েছে এনএইচের দিকে। প্রাচীরের ওপাশে একটা পাগল এসে জুটেছে কতদিন হল। রাহুল এখন ছোট, তাকে চোখে চোখে নজর রাখে অর্চনা। কিন্তু শুভ স্কুল থেকে ফিরবার সময় কত কি দেখতে থাকে। জলাজমির পানার মধ্যে সাপের ব্যাঙ ধরা, তাদের বাগানে 2টো বেজির খেলা, এছাড়া সম্প্রতি আমদানি হওয়া পাগলটার আচরণ সব লক্ষ্য রাখে সে। দুপুরবেলা ছুটির দিনে বাড়িটা খা করে, তখন সে কখনো 3 তলার খোলা ছাদে গিয়ে ঘুড়ি ওড়ায়, বাগানের পিছনে গিয়ে শান্ত পাগলটার শুয়ে শুয়ে আকাশের দিকে হাত নাড়তে থাকে। কখনো কখনো তার এসব ঘোরাফেরার সঙ্গী কেবল লালি। একদিন দুপুরে ভাত খাবার পর সে বুকশেলফ থেকে একটা ডিটেকটিভ গল্প পড়ছিল, যেখানে একটা কুকুরই গোয়েন্দার সঙ্গী হয়ে কত কি হেল্প করছে। সেও মনে মনে কল্পনা করে সেও ডিটেকটিভ হবে,
আর লালি হবে তার অ্যাসিস্ট্যান্ট। দুপুরবেলা বাড়ির কাজকর্ম ছেড়ে অর্চনা একটু বিশ্রাম নেয়। রাহুলের ৩-৩.৫ বছর বয়স হলেও দুপুরে মায়ের কাছে ঘুমানো তার অভ্যাস। এখনও সে খায়। অর্চনা মনে করে আরেকটু বড় হলেই খাওয়া ছেড়ে যাবে ছেলের। শুভ জানি এই সময় বাড়ির বাইরে বেরুলে মা বকা দেবে। চুপচাপ মায়ের শোবার ঘরে দেখে মা পাশ ফিরে শুয়ে আছে। মুখ ডুবিয়ে তার ভাই খেতে ব্যস্ত। শুভ নিচে নামে। শুভকে দেখেই লালিও পিছু নেয়। বাড়ির পিছন দিকের ঝোপে একটা রঙিন পাখি আসে। পাখিটা এখনও বসে আছে। শুভর অনেক দিনের ইচ্ছা পাখিটা সে পুষবে। পাখির পিছু নিতে গিয়ে সে দেখল পাগলটা প্রাচীরের ভাঙা জায়গায় বসে আছে। পাগলটার একটা নতুন সঙ্গী জুটে, কালো রঙের বিচ্ছিরি একটা কুকুর। লালিকে দেখেই কুকুরটা তেড়ে এলো। লালি ভয় পেয়ে দু একবার ঘেউ ঘেউ করে পিছু হটল। পাখিটাও ভয় পেয়ে পালালো। মনে মনে রাগ হচ্ছে শুভর। এমন ভীতু কুকুর শুভ গোয়েন্দার অ্যাসিস্ট্যান্ট হতে পারবি তো? কিছুক্ষণ পরে তাজ্জব জিনিসটা দেখল শুভ। কালো বিচ্ছিরি কুকুরটা লালির পিছনে গিয়ে চড়ে উঠল। লালি আর ভয় পাচ্ছে না। কালো কুকুরটাও চড়ে উঠে একটা ধাক্কা দিচ্ছে। শুভ কখনো কুকুরের মাঝখানের পা দেখেনি। পরিষ্কার দেখছে কুকুরের মাঝখানের পাটা লালির ওখানে ঢুকে যাচ্ছে। কতক্ষণ ধরে এইসব দেখছে শুভ। তারপর সেই ধাক্কা আর নেই। শুরু হলো কাঁপুনি, যেন দুটো কুকুর জুড়ে গেছে। এমন দৃশ্য যে কেন হলো বুঝতে পারল না শুভ। সেদিনের পর থেকে পাগলটার কালো কুকুরটাকে দেখলেই ধারে কাছেই ঘেঁষে না লালে। ভাদ্র মাসের দুপুর, বেশ গরম। স্কুল থেকে ফিরছিল শুভ আর তার বন্ধু সমীর। শুভ পড়াশোনায় ভালো, সমীর ভালো না। তবে সমীর অনেক মজার মজার কথা বলে শুভকে, যা শুনে বেশ মজা মজা পায় শুভ। শুভ স্কুল থেকে মাঠ দিয়ে ফেরে। অর্চনা ছেলেকে বলে দিয়েছে হাইওয়ের ওদিকে গাড়ি ঘোড়ার রাস্তা দিয়ে না এসে এই ধার দিয়ে আসতে। প্রাণের বন্ধু সমীর, তাই সেও এই পথেই বাড়ি ফেরে। রাস্তায় একদল কুকুরের লড়াই লেগেছে। শুভ ভয় পেয়ে গেলে সমীর বলে, ভয় পেলি কেন? এইবার দেখবি কি হবে। শুভ মোটামুটি জানি এটা বাজে কাজ। সে বলল, বাজে কথা বলছিস কেন সমীর? আরে বাজে কথা কেন রে? এসব না হলে কি তুই আমি জন্ম হতাম? কি বলিস? ফিসফিসিয়ে গুরুদেবের মতো সমীর বলে, এই যেমন আমার বাবা আমার মাকে না সেবা না দিলে আমি কেমন হতাম তুই জানিস না? কিভাবে বাচ্চা হয়, মানে অনুসন্ধিচ্ছায় তাকিয়ে থাকে শুভ। শুভ জানে সমীর পড়ার বাইরে অনেক কিছু খবর রাখে। ওর বাবা আর্মিতে ছিল, দেশ বিদেশের কত কি গল্প জানে। তবে কি সত্যি আমি আর ভাই জন্মেছি বাবা মা একসাথে থাকি বলে? অবাক হয়ে ভাবে শুভ। অনুসন্ধিচ্ছা চাপতে না পেরে বলল, সমীর, আমার বাবা মাও কি তখন? তখন সমীর বিক্কির মতো হাসি বলল, দুবার কেন, সব সময় করে, আনন্দ হয়। আমাদের বিয়ে হলে আমারও করব। ততক্ষণে একটা কুকুর আর একটা কুকুরকে বাঘি নিয়ে ফেলেছে। অবিকল পাগলের কালো কুকুরটা লালির সন্ধি যেটা করছিল সেইটাই দেখছে শুভ। সমীর বলল, ওই দেখ ওই দেখ। শুভ শুভ অবাক হয়ে ভাবছে, তবে লালিরও বাচ্চা হবে। বাহ, হলি তো ভালো, নতুন কুকুর ছানা হবে। আবার ভাবল, বাবাও কি মা কি এরকম? সমীর বলল, কি ভাবছিস? শুভ, মানুষও কি এরকম? এরকমই, তবে একটু অন্যরকম। ছি, এগুলো বাজে কথা রে সমীর, বলছিস কেন? বাজে হবে কেন? শোন তবে, এসব বড়দের কাজ বলে। এগুলোকে লোকে লুকিয়ে লুকিয়ে করে, কিন্তু এইগুলো বাজে হবে কেন? আচ্ছা সমীর, তুই কখনো এসব দেখেছিস? সমীর একটু চুপ করে বলল, প্রায়ই রাতে বাবা মাকে দেখে তো। তবে জানিস শুভ, কাউকে বলিস না। আমার বাড়িতে যে সুবীর কাকা ভাড়া থাকত, বাবা যখন আর্মিতে ছিল তখন কাকা মাকে সেবা দিত। বাবা বাবা দূরে থাকলে মা কি করবে? তাই লুকিয়ে লুকিয়ে ওই কাকাই তোমাকে আনন্দ দিত। তবে শুনে রাখ, এসব কাউকে বলবি না। এসব গোপন ব্যাপার। তুই যদি আরও জানতে চাস, তোকে বই এনে দিব, কিন্তু কাউকে বলবি না। বেশ কয়েকদিন কেটে গেছে। এর মাঝে শুভ যেন অনেক বড় হয়ে গেছে। সে এক রহস্যময় জগতে প্রবেশ করেছে। লুকিয়ে লুকিয়ে সমীরের দেয়া বেশ কিছু বই পড়ে জেনে ফেলেছে সে বাকি।
সত্যি যে এতে আনন্দ তা বুঝতে পেরেছে লালিকে দেখে। লালি যতই ভয় পাক ওই কালো বীজ ঠেরে কুকুরটাকে, তবু মাঝে মাঝেই দুটো জোড়া লেগে গেলে লালি কেমন চুপ করে যায়। সবচেয়ে মজার জিনিস যেটা শুভ জেনেছে সেটা হলো মেশিন মাঝে মাঝে দাঁড়িয়ে যায় কেন। বই পড়ে সে বুঝে গেছে তার কারণ। অথচ তার মা যখন ভাইকে দুপুরবেলা ঘুম পাড়ানোর জন্য খাওয়ায় তখন তার মাঝে মাঝে লাফালাফি করত। এখন সে জানে। তাছাড়া তার প্রাণের বন্ধু তথা গুরু সমীরও শিখিয়ে দিয়েছে কিভাবে সবকিছু লুকিয়ে রাখতে হয়। এত শুভের মাঝেও সে তার বাবা মাকে কখনো সেবা দিতে দেখতে পায় না। শুভ মনে করে তার বাবা মা এসব করে না হয়তো। না, লালির বাচ্চা হয়নি, তার আগেই ও যে কোথায় চলে গেল খোঁজ নেই। এদিকে পাগলটা আস্তানা গেড়েছে জমিয়ে। মাথা ভর্তি ঝাঁকটা চুল, দীর্ঘদিন না কাটা দাড়ি, গোপ, ভীষণ খারাপ চেহারার। গলায় একটা ঘুমশিতে যত রাজ্যের মাদুলি আর তামার পয়সা ঝোলানো। একটা ছেঁড়া ফাটা ব্যাগ, ওতে যে কি আছে কে জানে। আঁকড়ে রাখে সবসময়। কিন্তু সবসময় যেন কিছু ভাবছি, একা একা দাঁত বের করে হাসছি। এবড়ো খেবড়ো দাঁতগুলো, জঘন্য হলদে দাঁতের লাল ছুপ ছুপ। ঝুঁকে ঝুঁকে হাঁটে। দিনের বেলা মাঝে মাঝে হাইওয়ের দিকে যায়। রাস্তায় লোকের ফেলে যাওয়া পোড়া বিড়ি তুলে খায়, কিন্তু বেশি দূর যায় না। এই পাগলটাকে শুভ পর্যবেক্ষণ করে। সমীরের কাছে জেনেছিল গোয়েন্দারা অনেক সময় পাগল সেজে থাকে, কিন্তু এর ধারে কাছে যায় না শুভ, ভীষণ নোংরা বলে। তবে পাগলটা বেশি দূর যায় না, আবার ফিরে আসে। বেশিরভাগ সময় বাড়ির পিছনে চাতালি কাটায়। মাকেই বাজার যেতে হয়, কিন্তু বাবা বাড়ি থাকলে বাবা যায়। রবিবার সকালে বাবা বলল, শুভ আজ মাটন খাবি? শুভ আনন্দে বলল, খাবো খাবো। অর্চনা রান্নাঘরে চা করতে করতে বলল, বাপ ছেলেদের খালি খাওয়ার চিন্তা। না অর্চনা, একটাই তো ছুটি পাই। শুভর বাবার কাছে গিয়ে বলল, আর আমার তো কোনো ছুটি নেই। শুভ, তবে আজ আর মাটন হচ্ছে না, তোর মা নাকচ করে দিয়েছে। শুভ মনমরা হয়ে যায়। অর্চনা শ্বশুর মশাইকে চা দিয়ে দীপজিৎকে দেয়। সকালের কাজ সেরে সোজা বাঁচা ঘরে যায়। স্নান করে বেরিয়ে এসে একটা সাধারণ সুতির নাইটি পরে। বেরিয়ে এসেই বলল, কি হলো? তুমি এখনো বাজার যাওনি? মাটন নাকি আনবে বললে যে? শুভ জানে তার মা এরকমই। সংসারের সব কাজ সামলেও তাদের আবদার মেটায়। ছোট্ট ছেলে রাহুল নিচে খেলে বেড়াচ্ছে। মাটন খাওয়ার টোপে মা শুভকে অঙ্ক পড়তে বসিয়েছে। শুভ না পারলে রান্নাঘর থেকে সাহায্য করছে। এদিকে অর্চনার শ্বশুরমশাই আবার চিবোতে পারেন না, তার জন্য তরল স্টু করে দিতে হবে। সব কিছু সামলেই অর্চনা ৪০ ছুঁই ৩৮ বছরের গৃহকর্ত্রী। শুভ বলল, মা অঙ্কগুলো কমপ্লিট। রেধে রেখে ঘাম মুছতে মুছতে বেরিয়ে এলো মা। খাতাটায় চোখ বুলিয়ে বলল, বই গুছিয়ে নিচে দাদুর ঘরে ভাই আছে, ডেকে নিয়ে আয়। শুভ ইটে পড়লেও এখনও মা স্নান করিয়ে দিয়ে। দুই ভাইকে মা স্নান করিয়ে দিয়ে বলল, কই গো, এবার তুমি স্নানে যাও। দেবজিৎ স্নান করে বেরিয়ে আসতেই দেখল টেবিলে সাজানো খাবার। খাওয়া দাওয়ার পর অর্চনা টেবিলের টোকাটা তুলতে এসে বলল, দেখলে তো, এই তোমাদের খাওয়া, খাবে কম, নষ্ট করবে বেশি। আহা অর্চনা, উচ্ছিষ্টগুলো পাগলটাকে দিয়েছ না, তবে আর নষ্ট হলো কই? হ্যাঁ, হাত পুড়িয়ে আমি তো পাগলের জন্য রাধি। এত খাবারগুলো যখন মা পাগলকে দিতে যায়, শুভ পেছন পেছন যায় সব সময়। পাগলটা যেন হামলে পড়ে খাবারের ওপর। অর্চনা খাবারটা পাগলের কাছে নিয়ে যেতে পাগলটা তার অ্যালুমিনির থালায় নিয়ে নেয়। শুভ বলল, মা দেখো কেমন গোগারাশি গিলছি, দেখি বিচারা কত কষ্টে আছে। মা, ও কি কখনো ভালো হবে না? ডাক্তার দেখালে? হতে পারত মা, আমরা ডাক্তার দেখাতে পারি না বলেই। শুভ চাতালের দিকে সরে গেছিল। অর্চনা বাধা দিয়ে বলে উঠল, শুভ যাস না। অর্চনা প্রতিদিন পাগলটাকে খাবার দিয়ে আসি, তার ভীষণ দয়া হয়। এই টোকাটা সব জিবিয়ে খায়। শুধু তাই নয়, তার কুকুরটাকে ভাগ দেয়। অর্চনার ইচ্ছে করে না এই টোকাটা দিক পাগলটাকে। একটা মানুষ তাদের এঁটো খাবে কেমন যেন লাগে, তাই অনেক সময় ভালো খাবারও খেতে দেয়। দেবজিৎ জানে অর্চনা ভীষণ দয়ালু, তাই স্ত্রীকে বলে, অর্চনা, মানুষের কত যন্ত্রণা,
সব কি দূর করতে পারবি? পাগলটাকে নিয়ে একটা কাণ্ড ঘটল সেদিন। রাস্তা দিয়ে দুটো অল্পবয়সী ছেলে যাচ্ছিল। পাগলটা রাস্তার পাশে ঝুঁকে ঝুঁকে হাঁটছে আর কি কুড়াচ্ছে। ছাদে দাঁড়িয়ে দেখছিল শুভ। আচমকে ছেলে দুটোর মধ্যে একজন ঢিল ছুটে ওর দিকে। তারপরই পাগলটা তেড়ে যেতেই ওরা দুজনে দৌড়ে পালালো। পাগলটা আবার নিজের রাস্তায় চলতেই একজন এগিয়ে এসে প্যান্টটায় টান মেরে নামিয়ে দিতেই ঝুঁকে ঝুঁকে হাঁটা পাগলটা আবার তেড়ে গেল। দুটো ছেলে এতে মজা পাচ্ছে। তারা ততক্ষণ ধরে পাগলটাকে বিরক্ত করে যাচ্ছে। পাগলটা এবার ভয় পেয়ে পালাচ্ছে এনেজের দিকে। তার পায়ে বোধহয় কোনো সমস্যা আছে, পা বেঁকিয়ে বেঁকিয়ে ছুটছে। ওরাও ঢিল ছুটছে আর হাসছে। শুভর খুব রাগ হচ্ছিল, কিন্তু সে কিছু বলতে পারছিল না। সেদিন শুভর মনটা খারাপ হয়ে পড়েছিল। পরদিন থেকে আর পাগলটাকে দেখা যায়নি। বাবা আজ থেকেই কলকাতা সকালে বেরিয়ে যাবে। রাতে মা খাবার দিতে গিয়ে দেখল পাগলটা নেই। এসে বাবাকে বলল, জানো ওই পাগলটা নেই। আরে পাগল কি আর এক জায়গায় থাকার লোক? নতুন কোনো দেশে বেড়াতে গেছে দেখ। মা বলল, ঠাট্টা করো না, ওর পায়ের গোড়ালিটা বাঁকা, আমি দেখেছি, ও বেশি দূর হাঁটতে পারবে না। তবে দেখো, তোমার হাতে সুস্বাদু খাবারের টানে আবার ফিরে আসবে কাছে কোথাও। প্রায় দুদিন পর রাহুল দৌড়ে এসে বলল, দেখ দাদা ভাই। শুভ রাহুলের মাথায় টোকা মেরে বলল, কি দেখব, তোর মাথা। এক সেট কে? এক সেট রাহুলের পিছন পিছন বাড়ির পিছন দিকে যেতেই ভাঙা প্রাচীরের গোড়ায় এক সেট হয়ে পাগলটা শুয়ে আছে। ওরে বাপরে, এত বড়! চমকে ওঠে শুভ। শুভর চোখ আটকে আছে পাগলটার মেশিন দেখে। দাদা, ওর এত বড় কেন? ভাইয়ের কথা শুনে শুভ সব জানতার মতো বলল, ও বড় না, এই জন্য। কিন্তু নিজেও কম আশ্চর্য হচ্ছে না। দীর্ঘদিন নোংরা জমে ওই জায়গাটায় চুলের বোঝা আর মলা, তার মাঝে বিরাট জিনিসটা। শুভ দেখল শুধু বড়ই নয়, তার চেয়ে অন্য রকমও, শাল ওঠা। শুভ চলে আসে ওখান থেকে। মা স্নান সেরে বেরিয়ে আসে। একটা বাদাম রঙা পুরনো ঘরে পরা তাঁতের শাড়ি পরেছে অর্চনা। শ্বশুরমশাইয়ের ঘরে গিয়ে অর্চনা বলল, বাবা খাবার এনে দি? অনাদিবাবু শীর্ণ গলায় বললেন, দিয়ে যাও বৌমা। অর্চনা রান্নাঘরে গিয়ে খাবার বেড়ে শ্বশুরের ঘরে পৌঁছে দেয়। পেছনের জঙ্গলের দিক থেকে শুভ আর রাহুলকে লাঠি হাতে আগাছার গাছগুলি ভাঙতে ভাঙতে এগিয়ে আসতে দেখে অর্চনা বলে ওঠে, শুভ, তুই আবার এই নোংরায় গিয়েছিলি? সঙ্গে ভাইকেও নিয়ে গেলে? না, আমি গেলাম কোথায়, ভাই তো ডাকল। অর্চনা মিথ্যে ভীতি দিয়ে রাহুলকে বলল, সে পাশে গিয়েছিলি কেন? না মা, পাগলটা এক সেট। আমতা আমতা করে বলল রাহুল। হ্যাঁ গো মা, পাগলটা এক সেট, তার মনে হয় অসুখ করেছে। শুভও বলল, খোক, তোকে আর পাগলকে নিয়ে ভাবতে হবে না। স্নান খাওয়া নিয়ে সারা দিন দুই ভাই চিটু করে ঘুরছে। শুভ লাফিয়ে লাফিয়ে সিঁড়ি দিয়ে উঠে গেল, রাহুলও পেছন পেছন। চল। অর্চনা শুভকে আর রাহুলকে সাবান ঘষে ভালো করে স্নান করাল। শুভ সত্যি পাগলটাকে নিয়ে চিন্তায় পড়েছে। বলল, মা, ওর কি সত্যি অসুখ হয়েছে? অর্চনা বলল, তোকে আর এসব ভাবতে হবে না। সারা দিন খালি রোদে ঝোপে টোটো করে ঘোরা হচ্ছে। স্নান সেরে এলেই দুই ভাই খাবার জন্য লাফালাফি করে। শুভ এসে বলল, মা, খিদে পেয়েছে। দুপুরে খাওয়ার সেরে ভাত ঘুম দিতে চলে এলো শুভ আর রাহুল। অর্চনা হাত মুখ ধুয়ে বাসনকোচন ধুয়ে ফিরল নিজের ঘরে। ওপাশ থেকেই গলা চড়াল, তোদের দুবাইদের ঘুম নেই না রে? রাহুল শুভর উপর চড়ে হুটোপুটি করছে। শুভ বিরক্ত হয়ে বলল, মা, দেখো ভাইকে, আমি তোমার কাছে ঘুমোব। অর্চনা ধমকের সাথে বলল, রাহুল। দুজনেই মায়ের কাছে গিয়ে শুয়ে পড়ল। মায়ের স্নান করা স্নিগ্ধ ঠান্ডা জড়িয়ে দুজনেই শুয়ে পড়ল। ছোট্ট রাহুল ইতিমধ্যেই খাওয়া শুরু করে দিয়েছে। শুভ দেখছে মায়ের সম্পদ। শুভ মনে মনে ভাবে, একদিন সেও মায়ের এখান থেকে খেয়েছে, তার অবশ্য মনে নেই। রাতে খাবারের পর মা পিছনের দরজা দিয়ে পাগলটাকে খাবার দিয়ে আসে। বাসি ভাত, বাসি রুটি, মুড়ি, অনেক কিছুই দেয়। অর্চনা খাবার দিতে গিয়ে দেখল
এই গরমের সময় ছেঁড়া কাঁথা মুড়ে মুখ থেকে শুয়ে আছে পাগলটা। বেঁচে আছে কি মরে গেছে সত্যি বোঝা মুশকিল। অর্চনার ভয় হল। আস্তে করে কাঁথাটা টানতেই দেখল এক সিট হয়ে শুয়ে আছে পাগলটা। তার গা ঠকঠক করে কাঁপছে। অর্চনা প্রথমবার ভালো করে দেখল পাগলটাকে। চুল দাড়ি আর ময়লা গায়ে বয়সটা ঢাকা পড়ে গেছে। আসলে বয়সটা 23-24-এর বেশি নয়। চেহারাটা পেটানো, পায়ের গোড়ালির কাছে যে বাঁকা সেটা আগেও দেখেছি সে। এজন্যই হাঁটতে গেলে সামান্য খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। শুভ শুনতে পাচ্ছি মা বাবার সাথে ফোনে কথা বলছে। আরে ওই পিছনের পাগলটা মনে হয় বেশ জ্বর। অর্চনা বলল। দেবজিৎও চিন্তায় পড়ল। কোথাকার কি পাগল ঠিক নেই, কিন্তু চোখের সামনে একটা জলজ্যান্ত লোককে মরতে দেওয়া তো যায় না। তাছাড়া দেবজিতের বাড়ির পাশেই মরলে কত কথা হবে। শান্ত স্বভাবের নির্জাট মানুষ দেবজিৎ। সে বলল, কি করা যায় বলো তো? আচ্ছা জ্বরের ওষুধ কি ওকে দেব? অর্চনা সাংসারিক যে কোনো সমস্যায় পথ পাতলি দেয় দেবজিৎ সেটা জানে, কিন্তু ওকে খাওয়াবে কিভাবে? ওকে তো কখনো কথা বলতে বা শুনতে দেখিনি। একবার চেষ্টা করে দেখি না, ছেলেটাকে তো মরতে দেওয়া যায় না। অর্চনা অসহায়ের মতো বলল। অর্চনার মুখে ছেলেটা কথাটা শুনে অবাক হল দেবজিৎ। পাগলটা ছেলে নাকি বুড়ো? দেবজিৎ কখনো ভালো করে দেখেনি। অর্চনাই তো খাবার দেয়, ওই হয়তো জানে। কিন্তু যা দাড়ি আর উস্কুস্কো ঝাঁকটা চুল, কে জানে বয়স কত? কি ভাবছ গো? অর্চনা অসহায়ের মতো বলল। দিয়ে দেখো শুভ। ফোনে বাবা কি বলছে না শুনতে পেলেও মার কথা শুনে খুশি হল। যাই হোক, পাগলটাকে ওষুধ দেবার কথা তার মা ভেবেছে। অর্চনা ওষুধের ডিবে থেকে প্যারাসিটামল আর জলের বোতল নিতেই শুভ বলল, মা, পাগলটাকে ওষুধ দেবে? আমিও যাব। অর্চনা অন্য সময় হলে শুভকে পাগলটার কাছে যেতে বাধা দিত, কিন্তু তার এখন নিজেরও ভয় করছে। আর যতই হোক পাগল তো। মায়ের পিছু পিছু পিছন দরজা দিয়ে পৌঁছে গেল ওরা। একেবারে পাগলটার গায়ে সেই ছেঁড়া কাঁথাটা ঢাকা। একটা পুরনো বাটিতে যেমন খাবার দিয়ে গেছিল অর্চনা, তেমন খাবারটি পড়ে রয়েছে। খাবার না খেলে ওষুধ দেবে কি করে? অর্চনা এবার পাগলটার গায়ে ধাক্কা দিয়ে বলল, ওই উঠ উঠ। প্রথম দুটো ধাক্কায় পাগলটা উঠতে না চাইলেও তৃতীয় ধাক্কায় উঠে বসল। আবছা আলো তার মুখের অভিব্যক্তি দেখা যাচ্ছে না। অর্চনা বলল, খা, আগে খা। পাগলটা বোধহয় কথা বোঝে, খপ খপ করে খাচ্ছে সে। শুভ বলল, মা, কেমন লোভীর মতো খাচ্ছে দেখো। এরকম বলতে নেই শুভ, ও অসুস্থ না, তাই এরকম করছে। অর্ধেকটা খাওয়া হতেই অর্চনা তার দিকে ওষুধটা বাড়িয়ে দিয়ে বলল, এই নে, গিলে নে। জলের বোতলটা ছিপে খুলে বাড়িয়ে দিল। কি অদ্ভুত, বাধ্য ছেলের মতো গিলে নিল ওষুধটা। অর্চনা নিশ্চিন্ত হল, বলল, এই দেখ, জলের বোতল রেখে গেলাম, তেষ্টা পেলে খাস। সে কি বুঝল কি জানে, এক দৃষ্টিতে অর্চনার দিকে তাকিয়ে আছে। আবছা আলোধারিতে কেবল তার চোখ দুটো জ্বলছে। শুভ এসে ঘুমিয়ে পড়েছিল। ঘুমটা ভাঙল মাঝরাতে, বাজ পড়ার শব্দে। অর্চনা দেখল বেশ বৃষ্টির ছিটা আসছে। উঠে পড়ে জানালার সার্সিগুলো আটকে দিল। ছেলের ঘরে গিয়ে জানালাগুলো আটকে দিল। নিচের শ্বশুরমশাইদের ঘরে গিয়ে দেখল জানালাগুলো বন্ধ আছে। তখনই নিচতলার পিছন দরজা দেখে অর্চনা বুঝতে পারল পাগলটার অবস্থা। এই বৃষ্টিতে যদি ভিজতে থাকি তাহলে জ্বরের উপর আর বাঁচবি না। কিন্তু কি করবি অর্চনা? অতশত না ভেবে সোজা দরজা খুলে বেরিয়ে গেল। বাইরে তখন ঝড়, বৃষ্টি আর বজ্রপাত। পাগলটা কাঁথাটা মুড়ে ভিজে বসে আছে দেওয়ালের এক কোণে। অর্চনা ঠেলা দিয়ে বলল, উঠ উঠ। সে যেন উঠতেও পারে না। অর্চনার কাছে এখন মানবিকতা সবচেয়ে শক্তিশালী। সে পাগলটাকে টেনে তুলল নিজের কাঁধে। পাগলের একটা হাত রেখে টেনে টেনে আনল ঘরের ভিতর। এখন তার মাথায় কাজ করছে না পাগলটা কত নোংরা। অর্চনা সম্পূর্ণ ভিজে গেছে। শ্বশুরমশাইয়ের ঘরের পেছনের ছোট পরিত্যক্ত গুদাম ঘরে নিয়ে গেল তাকে। এই ঘরে একটাও আলো নেই। অর্চনা দ্রুততার সাথে একটা মোমবাতি আর গামছা আনল। পাগলটা বসে কাঁপছে। অর্চনা মোমবাতিটা জ্বালিয়ে পাগলটার ভেজা গায়ে গামছাটা দিয়ে মুছে দিতে লাগল। এই প্রথম এত কাছ থেকে পাগলটাকে দেখছে অর্চনা। মাথাটা নোংরা চুল, দাড়ি,
কপাল ও গালে কোথাও কোথাও কাটা কাটা দাগ, চোখ দুটো বোঝা বোঝা, হাতে হিন্দিতে উল্কি করে লেখা করিম। তার মাঝেও বোঝা যাচ্ছে বুড়ো বা আধবুড়ো লোক নয় সে, 23-24 অল্প বয়সী ছেলে। আর মেশিন দিকে চোখ সরাতে পারছে না অর্চনা। জ্বর নাকি অন্য কিছু? পাগলের চোখ অর্চনার দিকে। অর্চনা কাঁপছে তিরি তিরি করে। কতদিন সে সেবা নেয়নি। শুভর বাবার আর আগ্রহ নেই। অর্চনার ইচ্ছে হলেও মানুষটাকে জোর দেয় না। সেই অভুক্ত নারীর সামনে একটা তরতাজা একসেট পুরুষ, একটা নিষিদ্ধ অভিলাষ, একটা অসহযোগিতার সাথে অর্চনার সতীত্ব, সমাজ নোংরা চেহারাটার প্রতি ঘৃণা, এসবের দ্বন্দ্ব চলছে। কিন্তু এই দ্বন্দ্ববোধ স্বল্পক্ষণের। সেই রাত অর্চনার জীবনকে উল্টে পাল্টে দিল। সকালে যখন ঘুম ভাঙে শুভর, সে দেখে তার মা তখনও ঘুমোচ্ছে, ভাইও ঘুমিয়ে। শুভ টয়লেটে গিয়ে দেখে মায়ের কালো কেড়ে পড়া সারিসাই সব একটা বালতিতে চুবানো। শুভ বুঝতে পারল মা তবে সকালে স্নান করে নিয়েছে। স্নানের পর তো মা ঘুমোয় না। তবে কি মার শরীর খারাপ? শরীর খারাপ ভাবতেই শুভর মনে পড়ল পাগলটার জ্বরের কথা। ব্রাশ মুখে গুজে শুভ মাকে না বলেই ভোরের মেজাজে পিছন দরজা খুলে চলে গেল। পাগলটা যেখানে থাকি সেখানেই। ভিজা মাটি দেখে বুঝতে পারল কালকে খুব বৃষ্টি হয়েছে। কিন্তু কোথায়? মা বাবাকে বলছিল পাগলটা মরে যেতে পারে। মরে গেল নাকি? মরে গেলে তো উবে যাবে না। চারপাশ ভালো করে দেখল শুভ। না, পাগলের সঙ্গে থাকা কিছু নোংরা জিনিস, ছেঁড়া কাঁথাটা, কালকে সেই খাবারের বাটি আর জলের বোতল ছাড়া কিছু নেই। শুভ দরজা লাগিয়ে পেছন ঘুরে দেখল গুদাম ঘরের দরজার বাইরে মায়ের ঘরে পড়া চপ্পল। ব্রাশ করতে করতেই দরজাটা খুলে ফেলল শুভ। কি শুয়ে আছে? দাদুর পুরনো কম্বল মুড়ে। কাছে গিয়ে দেখল পাগলটা। এখানে এলো কি করে? তবে কি মা? ওকে কি থাকতে দিয়েছে? শুভ গুদামঘর থেকে বেরিয়ে সোজা মাকে ডাকতে শুরু করল। মা, ও মা! শুভ ডাকতেই অর্চনার ঘুম ভাঙল। ক্লান্ত গলায় বলল, পড়তে বস, আমি খাবার বানিয়ে দিচ্ছি। রাহুল খেতে চাইছে, কিন্তু পাচ্ছে না। অর্চনা বুঝতে পারছে ছেলে পাচ্ছে না। ছেলে আর পাবেই বা থেকে। কাল রাতে যে ছেলের বদলে অন্য কেউ খেয়েছে। সারা রাত পাল্টি পাল্টি দিলেও পেল না রাহুল। রাহুল আদর দিয়ে বলল, শীষ বাবা, দুপুরে দিব। রাহুলের বায়না প্রচণ্ড। বলল, মা, আমি এক্ষুনি খাবো। অর্চনার প্রচণ্ড ঘুম পাচ্ছে। বলল, কাঁদে না বাবা, রাতে একটা রাক্ষস এসেছিল, সে খেয়ে চলে গেছে। এবার যদি কাঁদিস তাকে ডেকে আনব। রাহুল রাক্ষসীর গল্প শুনে ভয় পেলে মায়ের গায়ে লিপটে লুকিয়ে পড়ল। অর্চনা রাহুলের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে ঘুমিয়ে পড়ল। আজ সকালে হলুদি সুতির শাড়ি আর লাল রঙের ঘরোয়া ব্লাউজ পরেছে অর্চনা। ছেলেদের জলখাবার দিয়ে রান্নাঘরে যায়। নিজেরও বেশ খিদা। প্রচুর দুধ হয় বলে সে রাহুলের খাবার জন্য রেখে বাকিটা টেনে ফেলে দেয়। ভোরে ঘুম থেকে উঠবার সময় ছেলে আবদার করে, তাই অর্চনা বেশিরভাগটা টেনে বের করে রাহুলের জন্য অল্প রেখেছিল। কালও তাই করেছিল অর্চনা, কিন্তু রাহুলের ভাগে অন্য কেউ খেয়েছে, তাই অর্চনার এখন শূন্য। শুভর আজ স্কুল। অর্চনা শুভর জন্য খাবার টেবিলে খাবার বাড়ছিল। শুভ বলল, মা, পাগলটা কি আমাদের ঘরে থাকবে? অর্চনা চমকে যায়। পরক্ষণে বলল, ও তো অসুস্থ, এখন কদিন থাক, তারপর তোর বাবা এলে একটা ব্যবস্থা হবে। শুভ স্কুল চলে গেছে। রাহুল দোতলার ঘরে খেলছে। অর্চনা সকাল থেকে একবারও পাগলটাকে দেখতে যায়নি। তার কেমন যেন ভয় ও লজ্জা দুটোই করছে। কাল রাতে যা হল তা ভাবতেই শিহরিত হয়ে উঠল অর্চনা। কতদিন পর এমন শরীরের সুখ পেল। মনে মনে ভাবল, কেন এমন হল? ইস, নিজেকে সে তারপর কতবার দোষারোপ করছে, কিন্তু তবু বারবার ওই ঘরের দরজার কাছে গিয়েও ফিরে আসছে অর্চনা। নিজেকে সান্ত্বনা দিল, যা হয়েছে সেটা একটা দুর্ঘটনা। কি হলো তারপর? গতকাল রাতে অর্চনা যখন ভাবছে, তার সামনে দাঁড়িয়ে উঠিয়ে উঠছে অর্চনার দিকে। অর্চনা বুঝতে পারছে, পাগল হলেও এর উত্তেজনা আছে। এত বড় মেশিন দেবজিতের নয়। অর্চনার নিজেরও গা সম্পূর্ণ ভেজা। পাগলটার হাঁটুগুলো মুছিয়ে গিয়ে উঠে দাঁড়ায়। সে একটা বাজ পড়ে, কট করে। বজ্রপাতের শব্দেই যেন সূচনা সঙ্গীত। পাগলটা টেনে ধরে। অর্চনা বুঝতে পারছে, এত পাগল নয়, এখন পুরুষ। এর গা নোংরা, মুখে দুর্গন্ধ, সারা গায়ে ঘাম আর ময়লা মেশা। এসবের মাঝে বেশ শক্তপোক্ত যুবক। অর্চনার চেয়ে 11-12 বছরের ছোট তো হবেই। অর্চনার এখন 38, আর পাগলটির বয়স 23-24 বেশি নয় বলে মনে হয়। অর্চনা কিছু বোঝার আগেই পাগলটি বোধহয় সব বুঝে গেছিল।
অর্চনাকে হামি দেয়। অর্চনা আচমকা এমন কাজে হতভম্ব হয়ে যায়। পাগলও হামি দিতে জানে? অর্চনা টের পাচ্ছে পাগলির মুখের দুর্গন্ধ। কিন্তু এমন সময় সেসব কিছু বাধা নয়। ছেলেটার গায়ে জোর আছে। অর্চনার প্রায় পড়ে যাবার উপক্রম। সে কোনোমতে পাশে ভাঙা আসবাবের স্তূপ থেকে বেরিয়ে আসা একটা কাঠির বাটাম ধরে ফেলে। আকস্মাৎ সবকিছু ঘটে যাওয়ায় অর্চনা কিছু ঠাহ করতে পারে না। মনে মনে ভাবে, কি জানবে এই তীব্র ঝড়ের রাতে অন্ধকার ঘরে অর্চনা কার সাথে কবে কি করেছে। নিজেকে অজুহাত, সান্ত্বনা এসব দেওয়া ছাড়া এখন কি আর আছে? রাতের কথা পুনর্বার ভাবতেই অর্চনার শিহরণ হচ্ছে, ভিজে যাচ্ছে দেহের কাছে। ডাহা হেরে বসে আছে। অর্চনার মতো স্বামীর সন্তান পড়ায় না, দায়িত্বশীল মাও সে। এখন ভাবছে নিজের সুখ। ভালো করে খাবার সাজিয়ে একটা থালা নিয়ে ঢুকে যায় গুদাম ঘরে। রাহুল দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তার মা গুদাম ঘরে ঢুকে একবারও তার দিকে না তাকিয়ে দরজা আটকে দিল। রাহুল অবশ্য ছাদে চলে গেল খেলবে বলে। অর্চনা একজন 2 সন্তানের মা, উচ্চ মাধ্যমিক পাশ, শিক্ষিতা, 38 বছরের ঘরোয়া রমণী। তার পরনে ঘরে পরা হলুদের সুতির শাড়ি, হাতের থালায় খাবার, ভাঙা আসবাবে ভর্তি গুদামঘর। দূরে ভাঙা একটা শিকেলে খাটের জুবুথুবু হয়ে বসে আছে ঝাঁকাটা মাথা, খোঁচা খোঁচা দাড়ি, 30-24 বছরের একটা রাস্তার পাগল। তার মুখ দিয়ে লালা ঝরছে। খুব কাছ থেকে দেখছে অর্চনা। থালাটা তার সামনে রাখে। খাবার পেয়ে সে লোভাতুরভাবে হামলে পড়ল পাগলটা। অর্চনা মমতাময়ী মায়ের মতো তার শীতল হাতটা পাগলটার মাথায় ছোঁয়ায়। না, জ্বর নেই। অর্চনা সামনের খাটে বসো। অর্চনা পরম স্নেহী বলল, করিম। পাগলটা তাকায়। এই নামে তাকে যে ডাকা হতো তা পাগলের চাহনি দেখে বুঝতে পারে অর্চনা। পাগলের খাওয়া থেমে গেছে। সে তাকিয়ে আছে অর্চনার সম্পদের দিকে। অর্চনার স্বর আটকে যাওয়ায় সাহসী গলায় বলল, খাবি এ দুটো? করিম। বিদ্যুতের মতো মাথা নাড়ল অর্চনা। স্নেহশীলা মায়ের মতো বলল, আয়। পাগলটা অর্চনার কাছে গেল। ছেলে মানুষের মতো হেসে উঠল। অর্চনা একটা গাদা মিশিং বার করে আনল আর সাথে সাথে পাগলটা খেতে শুরু করল। অর্চনা ভুলে গেছে ছেলেকে দুপুরে খাওয়ানোর কথা। সে এখন পাগলের মধ্যে বিভোর। তার এখন করিমকে চাই। করিম খাচ্ছে অর্চনাকে জড়িয়ে ধরে। অর্চনা আস্তে আস্তে মেশিনটা হাতে নেয়। অনেক বড় একটা অদ্ভুত বোধ হচ্ছে অর্চনার। এই হাতে অর্চনা সংসারের কাজ করে। এখন এই হাতেই সে ধরেছে আরেকজনের মেশিন। রাহুল ছাদে খেলতে খেলতে নেমে আসে। মাকে কোথাও না দেখতে পেয়ে গুদাম ঘরের দরজার কাছে এসে দাঁড়ায়। সে ডেকে উঠল, মা। দ্বিতীয়বার রাহুল আগের চেয়ে জড়িয়ে আবার ডেকে উঠল, মা। অর্চনা কোনো রকম নিজেকে সামলে বলল, কি হলো রে? তুমি কোথায়? এই তো আমি এখানে কাজ করছি, তুই ছাদে যা। রাহুল আর কোনো কথা না বলে ছাদে চলে যায়। প্রায় 30 মিনিট পেরিয়ে গেছে। এর মাঝে রাহুল আবার একবার মা বলে ডেকে গেছে। অর্চনা আর কোনো সাড়া দেয়নি, বরং সে মৃদু গলায় গভীর শ্বাস প্রশ্বাস খেলছে। অর্চনার মনে পড়ল এর মাঝে রাহুল 2 বার ডেকে গেছে। উঠে পড়ল অর্চনা। সারা গায়ে ঘামের সাথে পাগলটা নোংরা লেগে আছে। তাকে আবার স্নান করতে হবে। বেরিয়ে এলো অর্চনা। বারান্দায় খেলছিল রাহুল। কিছুক্ষণ পর অর্চনা নিজে গুদাম ঘর থেকে করিমকে নিয়ে বেরিয়ে এলো। বাড়ির নিচতলার টিউবওয়েলে স্নান করাচ্ছে অর্চনা। রাহুল যে কখন নেমে এসেছে খেয়াল করেনি। চোখ পড়ল রাহুলের দিকে। রাহুল বলল, মা, এই পাগলটা কি আমাদের বাড়িতে থাকবে? অর্চনা হেসে বলল, ওকে পাগল বলতে নেই বাবা, ওকে দাদা বলবি। যা, ওপরে খেলবি যা। রাহুল চলে গেল। অর্চনা বুঝে গেছে করিম বোবা, ওর মুখে কথা নেই। ও আবার ভজঙ্কর পাগলও নয়, কিন্তু ওর ক্ষমতা ভজঙ্কর। ভর দুপুরে যুবক ছেলেটাকে একসেট করে স্নান করাচ্ছে অর্চনা। দীর্ঘদিনের নোংরা জমেছে গায়ে। এদিকে কালি জ্বর থেকে উঠেছে। পরিষ্কার করতে বেশি সাবান দিতে ভয় পাচ্ছে অর্চনা।
তবু মোটের ওপর অনেকটাই সাদলো লাগছে। কাল একবার শুভের বাগার দাড়ি কাটার রেজার দিয়ে দাড়িগোপ পরিষ্কার করে দিলেই হয়। অর্চনা ঠিক করে নিয়েছে এই পাগলকে ঘরে রেখে দেবে। এমনিতেই তো নিরীহ, আর তাছাড়া অর্চনাকে যে শোক দিয়েছে, একে ছাড়া অর্চনা এখন ভাগতেও পারছে না। অর্চনা জানে দেবজিৎ মানা করবে না, নিচতলার একটা ঘর পরিষ্কার করে দিলেই থাকবে। শুভ স্কুল থেকে বাড়ি ফিরে দেখল তার বাবার ট্রাউজার পরে বারান্দায় খাটের উপর কেউ পিঠ উল্টে শুয়ে আছে। কি এসেছে বাড়িতে? ছাদে গিয়ে দেখল মা ঘুমোচ্ছে, মায়ের পাশে ভাইও ঘুমোচ্ছে। ঘুমন্ত অবস্থায় অর্চনাকে ঠেলতেই অর্চনা বলল, কি রে, স্কুল থেকে চলে এলি? মা, নিচে কে শুয়েছে গো? কেউ? আরে ওই পাগল যে ছেলেটা, কি বলে মা? শুভ অবাক হয়ে শুধল, ও তো ভীষণ নোংরা মা, ওকে আমাদের বাড়িতে। থাক না বেচারার, কেউ কোথাও নেই। ইতিমধ্যে 1 সপ্তাহ কেটে গেছে। পাগলটা আস্তানা গেড়েছে বাড়িতে। এখন মায়ের বর্ণে ওকে আর পাগল বলা যায় না, তাই তাই শুভ আর রাহুল এখন পাগলা দাদা বলে। পাগলা দাদা এখন বাড়িতে জাঁকিয়ে বসেছে। পাগলা দাদার থেকেই দূরে থাকে শুভ, ভয় নয়, ঘৃণায়। এখন আর আগের মতো গায়ে নোংরা তেমন না থাকলেও গলায় নোংরা ঘুমশিতে মাদিগুলো কিংবা কোমরের ঘুমশির মাদি বেশ নোংরা লাগে। তাছাড়া মাঝে মাঝে মুখ দিয়ে লালাও ঝরে, আর গায়ের কালো চামড়ায় কাটাছেঁড়া দাগ ঘাও আছে। ছুটির দিন বাবা এসে বলল, অর্চনা, দেখো ও কিন্তু পাগল, বাড়িতে বাচ্চারা থাকে, ওর গায়ে অনেক জায়গায় ঘাও আছে, আবার কোনো ক্ষতি না করি বসি। খালি খালি ভয় পাচ্ছ কেন? ও কি কখনো দেখেছ মারাত্মক পাগলামি করতে? চুপচাপ বসে থাকে, একা একা হাসি। ওর একটা অন্য জগৎ আছে জানো। পাগলদের কত কষ্ট বলো তো। দেবজিৎ জানে অর্চনার হাতে গড়া সংসারে কোনো ভুলচুক হবার জায়গা নেই, আর তাছাড়া তার বউ খুব দয়ালু। হেসে বলল, আচ্ছা বাবা, আচ্ছা, আমার দয়াময়ী বউয়ের ইচ্ছা হয়েছে যখন থাকের। নতুন দাঁত হয়েছে, নানা রকম ভয় দেখে অর্চনা রাহুলকে খাওয়া ছাড়িয়েছে। শুভ মনে মনে খুশি। যখন ভাই খেত তখন ঈর্ষা হতো তার। মা খালি ভাইকে আদর করে, অর্চনা শুভকে কাছে ডেকে আদর করলে ভুলে যেত। আসলে শুভ বড়, তাই বকুনি তাকেই খেতে হয়। মাঝে মধ্যে তবু মা তাকে ভালোবাসে। শুভ নিজেও ছোট ভাইকে ভালোবাসে, কিন্তু রাহুল জন্মাবার পর মায়ের আদর দুভাগ হওয়ায় ঈর্ষান্বিত হয়ে ওঠে শুভ। প্রায় দিন 10 পর সুব্রত কাকুদের বাড়িতে নেমন্ত্রণ ছিল। বাবা বাড়িতে নেই। পাশের গ্রামে সুব্রত কাকুদের বাড়ি। সুব্রত কাকু শুভদের দুঃসম্পর্কের আত্মীয় হন, তাই মা তাদের নিয়ে গেল। অর্চনা বিয়ে বলেই আজ গয়নাগুলো পরেছে। গলায় একটা লম্বা সোনার হার আর নেকলেস পরেছে, কানে দুল, হাতের গয়নাগুলো পরেছে। যাবার আগে মা রেঁধে রাখে। দাদুকে খাবার দিয়ে মা পাগলা দাদার ঘরে খাবার দিয়ে আসে। বিয়েবাড়ি থেকে শুভরা যখন ফিরে এলি তখন রাত 10টা। শুভর খুব ঘুম পাচ্ছিল। রাহুল আর সে ঘুমিয়ে পড়ল। অর্চনা আয়নার সামনে এক এক করে গয়নাগুলো খুলে ফেলল। বড় হারটা খুলল না, মনে মনে ভাবল থাক না গলায়। দেখে নিল ছেলেরা ঘুমিয়েছে কিনা। শাড়িটা বদলি ঘরে পরা সুতির কালো ম্যাক্সিটা পরে নিল। করিমের কাছে যাওয়ার জন্য ম্যাক্সি পরাটাই সুবিধের, একটানে নামিয়ে ফেলা যায়। গুদামঘরের পাশে করিমের থাকবার জন্য ছোট ঘর হয়েছে। একটা ল্যাম্বিশ খাট আর সিলিং পাখা দেওয়া হয়েছে। তাও অর্চনার গরম লাগে বলে ওখানে অর্চনা একটা টেবিল ফ্যান রেখেছে। এখন 11টা, অনেক নির্জন। অর্চনা প্রায় 12টা নাগাদই যায় করিমের কাছে। ভোর হওয়ার আগে আবার ফিরে আসে। শুভর বাবা বাড়ি থাকলে এড়িয়ে যায়, তবে এই ভালো যে করিমের তেমন জোড়াজুড়ি নেই। দেবজিৎ থাকাকালীন কখনো করিম জোড়াজুড়ি করে যায়। অর্চনা নতুন পথ নিয়েছে, খেয়ে দেওয়া। প্রথম প্রথম ঘৃণা লাগলেও কেন জানি না, অর্চনার এখন ঘৃণা টিনা চলে গেছে। আজ একটু বেশি শরীরটা চাইছে অর্চনা, তাই একটু আগেই পৌঁছাই। দরজা ভিজিয়ে বিছানার কাছে গিয়ে ডাকল করিম। করিম, করিম। উঠে বসে, টেনে ধরে অর্চনাকে। শুভর ঘুম ভাঙল আচমকা, তার জল তেষ্টা পেয়েছে। সে উঠে বসল। হালকা আলুর ড্রয়িং রুমে বেরিয়ে এসে দেখল পাশের ঘরে মা নেই। মা হয়তো বাছা ঘরে গেছে। জল খেয়ে ডাক দিল, মা, মা। অর্চনা শুনতে পায়নি। শুভ দাদুর ঘরের খোলা দরজায় ঢুকে দেখল দাদু নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। পাগলা দাদার ঘরের কাছে গিয়ে চমকে গেল, মায়ের হাতে চুরির শব্দ।
শুভর অনুসন্ধিৎসা উত্তেজনায় মিশে গেল। সে বুঝতে পারল দরজা ভিতর থেকে বন্ধ, জানালা লাগানো। পুরনো জানালার ফুটো চোখ রেখেও লাভ হল না। রাতের আধারে নাইট বাল্বের আলো কিছু বোঝা যাচ্ছে না। ফুটো চোখ রাখল। আবার শুভর চোখে পড়ল পেছনের জানালাটা খোলা। ওধারে যেতে হলে পিছন দরজা দিয়ে বাইরে যেতে হবে। শুভ আর দেরি করল না। পিছন দরজা খুলে সোজা বাইরে আগাছার দিকে চলে এলো। আগাছার মধ্যে ঝরঝর করে কিছু একটা চলে গেল। শুভ ভয় পেলেও আবার সাহস নিয়ে পিছনে গেল। জানালাটা একেবারে বিছানা লাগোয়া। শুভ চমকে উঠল ভিতরের দৃশ্য দেখে। সকালে শুভ মায়ের দিকে তাকাতে পারছিল না, অথচ তার মাকে দেখে স্বাভাবিকই লাগছিল। মাঝে মাঝে অর্চনা শুভকে হোমওয়ার্কে হেল্পও করছে। শুভ মাকে দেখলেই আগের রাতের একসেট মায়ের কথা মনে পড়ে। পাগলা দাদা আর মায়ের ছবি সামনে এসে যায়। সেই ভোরে করিমকে খাইয়ে দিয়ে ফিরে আসে অর্চনা। তারপর সারা সকাল শুভ থাকতে থাকতে সুযোগ নেই। শুভ স্কুল গেলেই বাড়ি ফাঁকা। বুড়ো শ্বশুর মশাই বিছানা ছেড়ে উঠতে পারেন না। ছোট ছেলে রাহুল এখনো কিছুই বোঝে না। তখন দুপুরটা করিমের কাছে কাটায় অর্চনা। শুভ পড়ায় মন বসাতে পারছে না। আজ দীপঙ্কর বাবুর ভৌতবিজ্ঞান ক্লাস আছে। রাতে পড়া হয়নি। সকালে মায়ের কাছে অঙ্কটা করে নিলেও ভৌতবিজ্ঞান পড়া হয়নি। দীপঙ্কর বাবু খুব মারধর করেন। তাছাড়া শুভ ভালো ছাত্র, পড়া না পারলে প্রেস্টিজও তার একটা বিষয়। মা ব্যাগে টিফিন বক্স রেডি করে দিল। শুভ ভাত খেয়ে স্কুল রওনা দিল। যাবার সময় মাঠের কাছে যেতে দুষ্টু বুদ্ধি এলো। আজ যদি স্কুল না যাই, বাড়ি গেলেই মা বকবি। যদি লুকিয়ে পড়ি, মা আর পাগলা দাদা আর কি কি করে দেখবি। শুভদের বিরাট বাড়ি, আর তার ক্যাম্পাসে যে কেউ লুকিয়ে থাকতে পারে। শুধু তার চিন্তা ছোট ভাইকে নিয়ে। রাহুলের চোখে পড়া যাবে না। শুভ বাড়ির দিকে ফিরত এলো। গেটের কাছে এসেই ফুটবলটা না খেয়াল করাই হচকিয়েছি। কোনো রকমে শুভ ঢুকে পড়ল খপ করে। অর্চনা ছাদ থেকে বলল, রাহুল দেখি কি নিল। শুভ স্ট্যান্ড বাড়ির পেছন দিকে ঝোপের আড়ালে চলে গেল। রাহুল এসে একবার দেখে নিয়ে ফুটবলটা নিয়ে খেলতে শুরু করে দিল। শুভ সুযোগ বুঝে পিছন দরজা দিয়ে ঢুকল। পায়ের মোজা জুতো খুলে গুদাম ঘরে ঢুকে পড়ল সে। ব্যাগটা খুলে রাখল। বেশ গরম হলেও সে ভাঙা খাটটাতে শুয়ে বিশ্রাম নিতে থাকল। তক্ষুনি পাগলা দাদার ঘরে মাকে যেতে দেখল। শুভ যখন যাবে কি যাবে না ভাবছে, তক্ষুনি অর্চনা বেরিয়ে এলো। পিছন ঝুঁকি ঝুঁকি লালা ছড়াতে ছড়াতে কুড়িও বেরিয়ে এলো। দুজনে সিঁড়ি দিয়ে ছাদে চলে গেল। তবে কি মা ওকে দুপুরে ছাদে নিয়ে যায়। শুভ ছাদে গিয়ে দেখল পাগলা দাদা ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে, আর মা রান্নাঘরে। শুভ জানে একবার আলমারির পিছনে লুকাতে পারলে সবকিছু দেখতে পাবে। তড়ি ঘড়ি আলমারির পিছনে চলে যাবে। পায়ের শব্দ অর্চনার কানে দিতে পরিবর্তন রাখে। শুভ দেখে একটু কুড়ির মাথায় পায়ে তুলে রাখাচ্ছে। শুভ বুঝে গেছে না পাগলা দাদাকে স্নান করাবে। অর্চনা ঘরের ভেতর থেকে নিজের সাথে নিয়ে আসে। শুভ অবাক হয়ে যায়। তবে কি মা আর পাগলা দাদা একসাথে স্নান করছে। সে ভাবছে যে করে হোক আলমারির উপরে উঠতে হবে, তবেই ঘুলঘুলি দিয়ে বাঁচাঘরের দৃশ্য সে দেখতে পাবে। বাঁচাঘরে ঢোকার আগে অর্চনা সিঁড়ির কাছে গিয়ে ডাক দিয়ে বলল, রাহুল, নিচে খেলা করবি, কোথাও যাবি না, আমি স্নান করতে গেলাম। দোতলায় উঠবার সিঁড়ির মুখে দরজাটা বন্ধ করে দিল অর্চনা। এই দরজা কখনো বন্ধ করা হয় না, তার মানে বাঁচাঘরে মা আর পাগলা দাদার কিছু একটা হবে। আই বলে বাঁচাঘরে করিমকে নিয়ে অর্চনা ঢুকে গেল। দরজা লেগে গেল। শুভ তড়াক করে আলমারির পেছন থেকে বেরিয়ে এলো। নিচে গুদাম ঘরে লোহার সিঁড়ি রাখা আছে, সেটা এখন আনা সম্ভব নয়। উপায়? এখন তাকে আলমারির উপর উঠতে হবে। ড্রয়িং রুমের টেবিলে অনেক জিনিসপত্র আছে। খুপাখুপ জিনিসগুলো সরিয়ে একটা চেয়ার এনে রাখল। একটু শব্দ হলো, তাতে শুভ ভয় পেল। কিন্তু না, কিছুই হলো না। একটু এদিক ওদিক হলে হাত পা ভাঙবে, তাই খুব সাবধানে উঠে পড়ল আলমারির উপরে। মরেছে, বাঁচাঘরের দরজা খোলার শব্দ। অর্চনা বেরিয়ে এলো। অর্চনা খেয়াল করল না আলমারির দিকটা। গামছা নিয়ে চলে গেল। শুভ স্বস্তির নিঃশ্বাস ফেলল। ঘুলঘুলিতে চোখ রাখল সে। আর ভিতরের দৃশ্য দেখে তার কেমন যেন ঘেন্না হতে লাগল। তার মাকেও তার ঘেন্না হতে লাগল।